তোমার খামারের 2 লাখেরও বেশি আপেল থেকে তুমি 36টা নমুনা আপেল নিয়ে পরীক্ষা করছো। এই 36টা আপেলের গড় ওজন হচ্ছে 112 গ্রাম এবং নমুনার পরিমিত ব্যবধান হচ্ছে 40 গ্রাম। এখন বের করতে হবে যে এই 2 লাখ আপেলের গড় ওজন 100 গ্রাম থেকে 124 গ্রামের মধ্যে থাকার সম্ভাবনা কতটুকু। প্রথমে দেখা যাক এখানে কি জানতে চাওয়া হচ্ছে। এই 2 লাখেরও বেশি আপেলের প্রত্যেকটার ওজনের একটা বিন্যাস আছে। আপেলের সংখ্যা 2 লাখেরও বেশি। আমরা জানিও না আসলে এখানে কতগুলো আপেল আছে, আমরা জানি যে অনেক অনেক আপেল আছে। আপেলগুলোকে ওজন অনুসারে সাজিয়ে গ্রাফ আঁকলে দেখতে অনেকটা এইরকম হবে, যেখানে গড় ওজন থাকবে। এই গড় ওজন কত হবে তা কিন্তু আমরা জানি না। এর সাথে আরো থাকবে মোট পরিমিত ব্যবধান, একটা গড় থেকে বেশি আরেকটা গড় থেকে কম। আর ঠিক এই দূরত্বটা হচ্ছে সব আপেলের মোট পরিমিত ব্যবধান। এই মোট গড় এবং মোট পরিমিত ব্যবধান হচ্ছে সব আপেলের জন্য দুটো মান, যা কিনা আমরা জানি না। আর উপরের এটা হচ্ছে পপুলেশন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সব আপেলের ওজনের বন্টন। আগের দুটো ভিডিও থেকে আমরা জানি যে বারবার নমুনা নিলে বা একটা নির্দিষ্ট আকারের, এই ভিডিওতে নমুনার আকার হলো 36, নমুনা বারবার নেওয়ার কল্পনা করলে এবং ওই নমুনার গড় নিয়ে নমুনা নেওয়ার হারের সাথে গ্রাফ আঁকলে যেটা পাওয়া যাবে সেটাকে বলে স্যাম্পল ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন, অর্থাৎ বিভিন্ন নমুনার গড়ের বিন্যাস। আমি এখন এটা এখানে লিখে ফেলি, স্যাম্পল ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিনস। এটা দেখতে অনেকটা এইরকম হবে। এটা আমাদের অনেকবার দেখতে হবে, তাই এটাকে আমি একটু বড় করে আঁকি। দেখতে অনেকটা নর্মাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ সাধারণ বিন্যাসের মতো হবে। এটা একটা গড় থাকবে যেটা হচ্ছে এই দাগ বরাবর। আবার আমরা জানি যে এই সবগুলো নমুনার গড়ের গড়, অর্থাৎ সব গড়কে গড় করলে যা পাওয়া যাবে তা হচ্ছে আমাদের সব আপেলের মোট গড় মান। এখানে এটা হচ্ছে মোট গড়। আমি আবার বলছি, আমরা জানি যে এই সবগুলো নমুনা গড়ের গড়, অর্থাৎ সব গড়কে গড় করলে যা পাওয়া যাবে তা হচ্ছে সব আপেলের মোট গড় মান। এখানে এটা হচ্ছে মোট গড়। এর সাথে আরো থাকবে পরিমিত ব্যবধান। তো মনে করি যে এটা হচ্ছে গড় মানের চেয়ে বড় পরিমিত ব্যবধান এবং এটা গড় মানের চেয়ে ছোট। এটাকে আমরা প্রকাশ করতে পারি নমুনার বিন্যাসের পরিমিত ব্যবধানের মাধ্যমে। আমরা আরো জানি যে এটা এত বেশি আপেলের জন্য মোট পরিমিত ব্যবধানের প্রায় সমান হবে, যদিও ছোট আকারের নমুনার জন্য কিছু সংশোধন করতে হবে। কিন্তু আগের দুটো ভিডিও থেকে আমরা দেখেছি যে এটা হচ্ছে আমাদের মোট পরিমিত ব্যবধানকে নমুনা আকারের বর্গমূল দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তার সমান। আমি আবার বলছি, এটা হচ্ছে আমাদের মোট পরিমিত ব্যবধানকে নমুনার আকারের বর্গমূল দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তার সমান। আমাদের উদাহরণে নমুনার আকার হচ্ছে 36, তাই এখানে 36-এর বর্গমূল হবে। এটা হচ্ছে নমুনার আকার n সমান 36-এর জন্য নমুনার গড়ের বিন্যাস। মানে আমরা যদি অনেকগুলো বাক্সের প্রত্যেকটাতে 36টা করে জিনিস রাখি আর প্রত্যেকটা বাক্সের গড় নেই, তাহলে প্রত্যেকটা গড় মান হবে এই বিন্যাসের একটা করে নমুনা। এই গ্রাফের প্রত্যেকটা নমুনা হিসাব করা হয়েছে যেই নমুনাগুলো থেকে, সেই নমুনাগুলোকে নেওয়া হয়েছে এই গ্রাফ থেকে। আশা করি এটা খুব বেশি বিভ্রান্তিকর নয়, কারণ আমরা এটা আগেই দেখেছি। এখন এই বিন্যাসের পরিমিত ব্যবধান হবে মোট পরিমিত ব্যবধানকে 6 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তার সমান। আমরা কিন্তু এখনো এই মোট পরিমিত ব্যবধান জানি না। এখন আমরা ফিরে যাই এখানে কি জানতে চাওয়া হচ্ছে সেটাতে। এখানে জানতে চাওয়া হচ্ছে এই 2 লাখ আপেলের মোট গড় ওজন, যেটা প্রকাশ করা হচ্ছে এটা দিয়ে এই মোট গড় ওজনের মান 100 থেকে 124 গ্রামের মধ্যে থাকার সম্ভাবনা কতটুকু। যদি কোনো কিছু 100 আর 124-এর মধ্যে থাকে তাহলে তা আমাদের নমুনা গড়ের 12 গ্রামের ভিতরে আছে। এটাই তো জানতে চাওয়া হচ্ছে যে এই মানটা আমাদের নমুনা গড়ের 12 গ্রামের মধ্যে থাকার সম্ভাবনা কতটুকু। কারণ 112 থেকে 12 কম হলে আমরা পাই 100, আর 12 বেশি হলে 124 পাওয়া যায়। এখানে যেটা জানতে চাওয়া হচ্ছে যে আমাদের মোট গড়, এই অজানা মানটা আমাদের নমুনা গড়ের 12-র মধ্যে থাকার সম্ভাবনা কতটুকু। আমি লিখে নিচ্ছি, প্রবাবিলিটি অফ পপুলেশন মিন
is within 12 of x bar mean of our sample. এখন আমাকে যদি বলা হয় যে আমি তোমার 5 ফুটের মধ্যে দাঁড়িয়ে আছি, তার মানে তো এটাও বোঝায় যে তুমি আমার 5 ফুটের মধ্যে আছো। এই কারণে মোট গড় যদি নমুনা গড়ের 12-র মধ্যে থাকে, তার মানে নমুনা গড় হচ্ছে মোট গড়ের 12-র মধ্যে। আমি চাই যে এটা তোমরা ভালো করে বুঝো যে আমি যদি বলি যে আমি তোমার 5 ফুট আগে অথবা পিছে থাকার সম্ভাবনা কত, আর তুমি আমার 5 ফুট পিছে অথবা আগে থাকার সম্ভাবনা কত, এই দুটো একই কথা। এটা হচ্ছে আমি তোমার 12 ফুটের ভিতরে থাকার সম্ভাবনা, আর এটা হচ্ছে তুমি আমার 12 ফুটের ভিতরে থাকার সম্ভাবনা। এখানে দুটো একই কথা। এটাকে এভাবে বললে তোমার মনে হতে পারে যে নমুনা গড়ের বিন্যাসটা এখানে ব্যবহার করা যেতে পারে। এখানে একটা অজানা গড় আছে যেটা কিনা ঠিক এই মানের সমান। কারণ আমি পরিষ্কার করে বোঝার জন্য বলছি যে এই মান এবং এই মান দুটো একই। এটা জিজ্ঞেস করা একই কথা যে আমাদের নমুনা গড় বিন্যাসের গড়ের 12-র মধ্যে থাকার সম্ভাবনা কতটুকু। আমি আবার বলছি যে এটা জিজ্ঞেস করা একই কথা যে আমাদের নমুনা গড় বিন্যাসের গড়ের 12-র মধ্যে থাকার সম্ভাবনা কতটুকু। আমরা এটা বলছি যে আমাদের যে নমুনা গড় আছে সেটা মোট বিন্যাসের 12-র মধ্যে থাকার সম্ভাবনা কতটুকু। এই জায়গাতে তোমার মনে হতে পারে যে আমি যদি এই বিন্যাসের পরিমিত ব্যবধানটা বের করতে পারি, তাহলে জেড টেবিল ব্যবহার করে সম্ভাবনাটা বের করে ফেলতে পারবো। আর আমরা ঠিক ওটাই করতে যাচ্ছি। কিন্তু এখানে একটা ছোট সমস্যা আছে। আমরা নমুনা বিন্যাসের পরিমিত ব্যবধান কিন্তু জানি না। আমরা শুধু এটা জানি যে এই রাশিটাকে 6 দিয়ে ভাগ করলে আমরা নমুনা বিন্যাসের পরিমিত ব্যবধান পাবো, কিন্তু আমরা এই রাশিটার মানও জানি না। এই জন্য আমরা ভালোভাবে আন্দাজ করব যে এই রাশিটার মান কত হতে পারে। তাই আমাদের দরকার মোট পরিমিত ব্যবধানের একটি ভালো আন্দাজ। এটার জন্য ভালো আন্দাজ কি হতে পারে? আমাদের নমুনার পরিমিত ব্যবধান কত? আমরা 36টা আপেল নিয়েছিলাম নমুনা হিসেবে, এবং এই নমুনার পরিমিত ব্যবধান হচ্ছে 40 গ্রাম। আমরা এটা এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের নমুনার পরিমিত ব্যবধান, যা কিনা 40। এভাবে আমরা 36টা আপেল নিয়েছি যার গড় ওজন 112 গ্রাম। তারপর আমরা বের করেছি এখান থেকে প্রত্যেকটা আপেলের দূরত্বের বর্গ, তারপরে সেগুলোর গড় বের করেছি। সরাসরি গড় বের করিনি, আমরা ভাগ করেছি n-1 দিয়ে। আমরা অনেক আগের ভিডিও থেকে এগুলো শিখেছি। তারপরে আমরা তার বর্গমূল বের করেছি। এভাবে আমরা পেয়েছি নমুনার পরিমিত ব্যবধান, যেটা কিনা আমাদের সবচেয়ে ভালো আন্দাজ এটার জন্য। এভাবে এটা যদি ওটার জন্য আমাদের সবচেয়ে ভালো আন্দাজ হয়ে থাকে, তাহলে এটার জন্য আমাদের সবচেয়ে ভালো আন্দাজ হবে নমুনার পরিমিত ব্যবধানকে 6 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তার সমান। ক্যালকুলেটর বের করে যদি হিসাব করি, তাহলে আসবে 40কে ভাগ করছি 6 দিয়ে, তাহলে আসছে 6.67। তাহলে এই জিনিসটা হচ্ছে ঠিক 6.67। তাহলে আমাদের সবচেয়ে ভালো আন্দাজ নমুনা গড় বিন্যাসের পরিমিত ব্যবধানের জন্য হচ্ছে 6.67। এভাবে এই দূরত্বটা হচ্ছে 6.67। তাহলে এই বিন্যাসের মধ্যে কখন পরিমিত ব্যবধান 12 হবে? আমরা 12কে 6.67 দিয়ে ভাগ করলে উত্তরটা পেয়ে যাব। আমি ক্যালকুলেটরটা বের করি। আমাদের কাছে যদি 12 থাকে, এটাকে ভাগ করি ওই ভাগের উত্তরটা দিয়ে। 12কে ভাগ করছি অ্যান্সার, যেটা হচ্ছে এর আগের উত্তর, সেটা দিয়ে। ফলাফল হচ্ছে ঠিক 1.8। নাম্বারগুলো ভালোই আসছে। এখন এটা আসলে একই কথা বলে যে আমাদের নমুনার গড় 1.8 পরিমিত ব্যবধানের মধ্যে থাকার সম্ভাবনা কতটুকু। আমরা এভাবে বলতে পারি যে এটা আমাদের নমুনার গড় বিন্যাসের গড়ের 1.8 এর মধ্যে থাকার সম্ভাবনা কতটুকু। আমরা আসলে ওটাই জানতে চাচ্ছি। Probability of sample mean is within 1.8 standard deviations of actual mean of our sampling distribution. এখন গ্রাফের দিকে তাকালে দেখব 1.8 পরিমিত ব্যবধানের মধ্যে পরিমিত ব্যবধান এখানে, 0.8 এখানে, আর 1.8 কম এবং বেশির মধ্যে আছি। এটা হচ্ছে 1.8 পরিমিত ব্যবধানের গড়ের চেয়ে বেশি, আর এটা হচ্ছে 1.8 পরিমিত ব্যবধানের গড়ের চেয়ে কম। এখন আমরা বলছি যে আমাদের 36টা আপেলের নমুনা এই জায়গায় থাকার সম্ভাবনা কতটুকু।
এই জায়গায় থাকার সম্ভাবনা কতটুকু। এটা বের করার জন্য আমি যা করব তা হচ্ছে আমি জেড টেবিল ব্যবহার করে এই জায়গাটা বের করব, যেটা প্রকাশ করে 12 বেশি থাকার সম্ভাবনা কতটুকু। তারপর আমরা এটাকে 2 দিয়ে গুণ করতে পারি, কারণ সাধারণ বিন্যাস দুই দিকেই সমান। এখন জেড টেবিলে আমরা দেখি গড় আর গড় থেকে 1.8 পরিমিত ব্যবধান বেশি এর মধ্যে সম্ভাবনা কতটুকু। আমরা যদি সোজা জেড টেবিলে চলে যাই তাহলে 1.8 হচ্ছে ঠিক এইখানে। এখন আমরা পাই 0.9641 নাম্বারটি। কিন্তু আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আমরা এই রকম সাধারণ বিন্যাস আঁকি আর এটা হচ্ছে গড়, তাহলে এই 0.9641 নাম্বারটা থেকে আমরা বুঝতে পারি যে 1.8 পরিমিত ব্যবধান থেকে কম হওয়ার সম্ভাবনা কত। এটা হচ্ছে গড় থেকে 1.8 পরিমিত ব্যবধান বেশি এর দাগ, আর এটা হচ্ছে আমাদের গড়। আর এখান থেকে আমরা পাই এই সমস্ত জায়গাটা। তাহলে এখন আমি যদি খালি এই জায়গাটা চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 0.9641 নাম্বারটা থেকে এটা বিয়োগ করা, যেটা হচ্ছে গড় থেকে কম হওয়ার সম্ভাবনা কত। এটা হচ্ছে সেই সম্ভাবনা, যেটা হচ্ছে গড় থেকে কম হওয়ার সম্ভাবনা কত অথবা গড় যোগ 0 পরিমিত ব্যবধান থেকে কম হওয়ার সম্ভাবনা কতটুকু। তাহলে এই মানটা হচ্ছে 0.5। এই সমস্ত জায়গাটা যেটা আমি দেখালাম সেটা হচ্ছে 0.9641। তাহলে এই জায়গাটা হবে 0.9641 বিয়োগ 0.5 সমান 0.4641। তাহলে এখন এই জায়গাটা এই এই বেগুনি রঙের জায়গাটা হচ্ছে 0.4641। আমি কোনো ভুল করলাম নাকি এটা একটু দেখে নেই। এখন আমি যদি পুরো জায়গাটা নিতে চাই তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়। এই জায়গাটাকে একসাথে নিতে চাইলে খালি 2 দিয়ে গুণ করলেই হবে। ক্যালকুলেটর দিয়ে যদি 0.4641 কে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই, তাহলে আমাদের ফলাফল আসে 0.9282। তাহলে আমাদের এই সমস্ত জায়গাটা হচ্ছে 0.9282। আমরা আসলে সোজা একটা জিনিস করলাম, আমরা ঠিক এখানে উত্তর দিচ্ছি যে আমাদের নমুনা গড় 1.8 পরিমিত ব্যবধানের মধ্যে আছে, এটা সম্ভাবনা 0.9282, অর্থাৎ 92.82%। অন্যভাবে এটাকে বলা যায় যে মোট গড় আমাদের নমুনার গড়ের মধ্যে থাকার সম্ভাবনা হচ্ছে 92.82%। আর এটা খুবই মজার বিষয়, কারণ প্রথমবারের মতো আমরা খুবই কম উপাত্ত দিয়ে শুরু করেছি। আমরা শুরু করেছি ওই ছোট নমুনা দিয়ে, তারপর ওই নমুনা সম্পর্কে যত উপাত্ত জানা যায় আমরা তা জেনেছি। এখন আমরা বলতে পারি যে মোট গড় নমুনা গড়ের ভিতরে থাকার 92.82% সম্ভাবনা আছে। আমি আবার বলছি, মোট গড় নমুনা গড়ের ভিতরে থাকার 92.82% সম্ভাবনা আছে। অন্যভাবে বললে মোট গড় 100 এবং 124 মধ্যে থাকার সম্ভাবনা 92.82, অথবা আমরা 92.82% আত্মবিশ্বাসী যে মোট গড় 100 আর 124 গ্রামের মধ্যে আছে। আমার কাছে এটা খুবই মজার একটা বিষয়।